আজকে তো মিরপুর পৌরসভা এবং ফুলবাড়ি ইউনিয়ন, একটাতে পৌরসভার মেয়র আর একটাতে চেয়ারম্যান, আর হিরু ভাই ছিলেন এই দুইটা মিলে চেয়ারম্যান। অবিভক্ত মিরপুর ইউনিয়ন, এই দুইটা মিলেই কিন্তু অবিভক্ত মিরপুর ইউনিয়ন। এত বড় প্রতিষ্ঠানের উনি চেয়ারম্যান ছিলেন। সম্মানিত মতিউর খান চৌধুরী হিরু ভাই বিশেষ অতিথি, যিনি হজে যাওয়ার আগে আমাদের কাছে দরখাস্ত চেয়েছিলেন যে আপনারা কে কে দোয়া চান, আমি আল্লাহর কাছে দোয়া করবো। আমরা যারা ভাগ্যবান তাদের জন্য দোয়া করেছেন, এবং যারা দোয়া চাননি তাদের জন্য হয়তো সম্ভব। যদিও আমি মিরপুর উপজেলা বিএনপির সকলের পক্ষ থেকে ওনার কাছে দোয়া চেয়েছিলাম যে আমি সকলের পক্ষ থেকে দোয়া চাচ্ছি, আপনি দয়া করে আমার হয়ে আপনি এই দোয়াটা আল্লাহর কাছে করবেন। হাজী আশরুজ্জামান শাহীন এখানে উপস্থিত রয়েছেন, স্নেহভাজন শহীদুল আলম বিশ্বাস উপস্থিত রয়েছেন, নবনির্বাচিত সাধারণ সম্পাদক ইব্রাহিম আলী উপস্থিত রয়েছেন, মিরপুর পৌরসভার কদিন আগেও যিনি আহ্বায়ক কমিটির সদস্য সচিব ছিলেন ছোট ভাই আজাদুর রহমান আজাদ উপস্থিত রয়েছেন, পৌর বিএনপির বিভিন্ন সময় দায়িত্ব পালনরত কর্মকর্তা বৃন্দ উপস্থিত রয়েছেন এখানে, যিনি মিরপুর পৌরসভার নির্বাচনে সভাপতি হওয়ার আগ্রহ পোষণ করেছিলেন বৃহত্তর স্বার্থে, দলকে ঐক্যবদ্ধ রাখার স্বার্থে, এবং নির্বাচনটা নির্বিঘ্ন করার জন্য, যাকে আমি ব্যক্তিগতভাবে অনুরোধ করে তাকে সংযত করতে বা বিরত রাখতে সক্ষম হয়েছিলাম। মিজানুর রহমান মিজা নাকি? আচ্ছা। এখানে মিরপুর পৌরসভা এবং উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং আমার সাথী, সুখে দুঃখের সাথী, মিরপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে আগত নেতৃবৃন্দ, সহকর্মী, প্রিয় ভাইরা, আসসালামু আলাইকুম। আসলে আমরা একটা সংস্কার পর্যায়ে আছি। সারা বাংলাদেশ এখন সংস্কার সংস্কার একটা স্লোগানের মধ্যে আছে। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান 31 দফা সংস্কার কর্মসূচি দিয়েছেন, কিন্তু মুখে যাই বলি না কেন, ওই যে খোকন একটা কথা বলেছেন, বাস্তবায়িত সেটা হয় না। 5ই আগস্টের পর কিছু মানুষের মধ্যে লালসা বেড়ে গেল, রাতারাতি বড়লোক হওয়ার জন্য। আওয়ামী লীগ যা করেছে আমরা তাই করব, সেই মানসিকতাতে লুটপাট, রাহাজানি, বিভিন্ন ধরনের কর্মকাণ্ড, চাঁদাবাজি বেপরোয়াভাবে শুরু করলো বিএনপি নেতা কর্মীরা। আর তাৎক্ষণিকভাবে যখন এটা পত্রপত্রিকায়, মিডিয়াতে এটা ব্যাপক আলোচনা শুরু হলো, তারেক রহমান সাহেব ঘোষণা দিয়ে এর বিরুদ্ধে উনি জিহাদ ঘোষণা করলেন। তাও বন্ধ হয়নি। এখনো পর্যন্ত বিএনপির বিভিন্ন স্তরের বিভিন্ন এলাকার নেতাদের বিরুদ্ধে এই জাতীয় অভিযোগ পত্রপত্রিকা আসছে, মিডিয়াতে আসছে, এবং তারেক রহমান সাহেব এগুলো যাচাই বাছাই করে অনেকের বিরুদ্ধে, কয়েক হাজার বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে। তারপরেও কিন্তু বন্ধ হয়নি। সেদিক থেকে আল্লাহ তালার অশেষ মেহেরবানি, মহান আল্লাহ তালার কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করি, এই মুহূর্ত পর্যন্ত সারা বাংলাদেশের মধ্যে মিরপুর একটা অনেক ভালো অবস্থানে বিরাজ করছে। এটা কথা ঠিক না বেঠিক? আমাদের যে বদনাম হয়েছিল চাঁদাবাজি, রাহাজানি, লুটপাট, দখলদারি, হ্যাঁ, সেটা কি এখন আছে? সেটা আছে অনেক কম। কিছু কিছু আছে, ওই মনে হাদিস সাহেব বলতে কিছু কিছু সৌদি আরব থেকে খবর পাইছেন, কিছু কিছু আছে এখন আছে। কাজে উনি যখন বলছেন যে আমাদের বিশ্বাস করতে হবে, উনি তো মিথ্যা কথা বলবেন না, ওনার খবর ওনার সঠিক, ওনার কাছ থেকে আমি এটা জেনে এটা সংশোধন করার আমি চেষ্টা করব। আজকে আমাদের কাছে প্রত্যাশা জনগণের অনেক,
মিরপুরের মাটি বিএনপির ঘাঁটি। প্রত্যেকটা নির্বাচনে এই মিরপুর আমাদেরকে বিপুল ভোটে আমাদের নির্বাচিত করেছে। তৃণমূল পর্যায়ে তো আমরা সবসময় সমর্থন পেয়েই গেছি। কোনো কোনো ইউনিয়নে মাঝে মাঝে বিপর্যয় হয়েছে, আবার সেটা আমরা সংশোধন করেছি। কিন্তু আমরা বিরোধী দলে থাকাকালীন আমাদের মিরপুরের 13টা ইউনিয়নকে আমরা অনেক ঐক্যবদ্ধ, সুসংগঠিত এবং শক্তিশালী করতে সক্ষম হয়েছি এবং সম্মেলনের মাধ্যমে এটা আরো বেশি সুসংগঠিত, শক্তিশালী হয়েছে এবং ইউনিয়ন নেতাদের বিরুদ্ধে খুব বেশি একটা অভিযোগ নেই। যেটা আমরা মিরপুর প্রপারে অবস্থান করি, আমাদের বিরুদ্ধে অনেক অভিযোগ কিছু হয়। আমি অনেক নেতৃবৃন্দের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ আসলে তাদেরকে আমি সতর্ক করেছি, তাদের সাবধান করেছি। আপনাদের কেয়ার আছে। আমরা যখনই যে সমাবেশটা করেছি সেখানেই জনাব তারেক রহমানের ভাষায় আমরা এই চাঁদাবাজি, রাহাজানি, সন্ত্রাস, দখলদারি এইগুলোর বিরুদ্ধে কিন্তু বক্তব্য রেখেছি। রোজার মাসে আমরা যে সমস্ত ইফতার মাহফিলগুলো করেছি সেখানেও এই ঘোষণাগুলো আমাদের ছিল এবং অনেক হুঁশিয়ারি দিয়েছি যে যারা এই অপকর্মগুলো করবে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে আমরা বাধ্য হব। আমাদের বিরুদ্ধে অভিযোগ ছিল বলেই তো তারেক রহমান সাহেবের নির্দেশে মিরপুর উপজেলা বিএনপির কমিটিটাকে ভেঙে দেওয়া হলো। এই মিরপুর উপজেলা বিএনপি ভেঙে দেওয়া এটা আমাদের জন্য অত্যন্ত লজ্জা, কারণ আমরা প্রমাণিত অপরাধী, আমরা চিহ্নিত এই সমস্ত অপকর্মের সাথে জড়িত। সেই কারণেই আমাদের কমিটি ভাঙে, কিন্তু আমরা সাবধান হইনি, সতর্ক হইনি। পরবর্তীকালেও কারোর বিরুদ্ধে অভিযোগ আসলে নেতৃবৃন্দের অনেকের উপস্থিতিতেই অনেককে আমি সতর্ক করেছি এইগুলো আসছে। আমাদের কোনো কোনো নেতার ভাই, ভাতিজা, ভাগ্নে বা পরিবারের অন্যান্য সদস্যরা এইসব কাজগুলোর সাথে জড়িত এবং এটা মিরপুর পৌরসভার বাইরে বিভিন্ন ইউনিয়ন পর্যন্ত বিস্তার এবং বিভিন্ন ব্যবসায়ীরা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়ে আমাদের উপরের নেতৃবৃন্দকে অবহিত করেছে, আর আমাকে তো কাছে পেয়ে সবাই তারা আমাকে অবহিত করেছে। যা চেষ্টা করেছি সংশোধন করার জন্য। এই যে ইউনিয়ন সম্মেলনগুলো করলাম, থানা সম্মেলনগুলো করলাম, সেখানেও কিন্তু এই কথাগুলো ছিল এবং আমরা এই কাজ থেকে বিরত থাকবে এটাই আমাদের উদ্দেশ্য ছিল। এবং আজকে যে মিরপুর পৌরসভায় আমি বিশেষ করে প্রত্যেকটা ওয়ার্ডে সেভাবে যেতে পারিনি, আমার নেতা কর্মীদেরকে সেইভাবে প্রশিক্ষিত করতে পারিনি, যার কারণে আমরা কিন্তু কিছুটা স্বার্থপরতার পরিচয় দিয়েছি। আমাদের যে নেতা কর্মীরা, আমি কারণ দোষারোপ করবো না, সবাই ভালো, কিন্তু আমরা কিন্তু স্বার্থপরের এবং আমরা আমাদের বিবেকের পরীক্ষায় আমরা উত্তীর্ণ হতে পারিনি। তার প্রমাণ হচ্ছে আপনারা যে পৌরসভার সাংগঠনিক সম্পাদক পদে যে ভোটটা দিলেন, সেখানে আপনার বুকে হাত দিয়ে বলেন, যেখানে আপনাকে বলা হলো 2টা ভোট দেবেন 2জন ক্যান্ডিডেট, কেন একজনকে আপনারা একটা মার্কায় সিল দিয়ে ভোট দিলেন? এটা কি ভালো কাজ করেছেন? এটা কি ভালো কাজ না খারাপ কাজ? মানে আমরা এখানে নিরপেক্ষ থাকতে পারি নাই, দলকে আমরা ভালোবাসি না। আমি তো 2জনকে নির্বাচিত করবো, আমি একটা সিল মারবো না, এই কাজটা ভালো হয়নি। যিনি ক্যান্ডিডেট তিনি যদি বলেছেন যে এই কাজ করো, উনি ভুল করেছেন। আর যারা এই সিলটা মারছে তারা দলের প্রতি অনুগত না, তারা দলের শৃঙ্খলার পরিপন্থী কাজটা করেছে। এটা হলো স্বজন প্রীতি, এইটা বলে স্বজন প্রীতি। এখনই যদি আমরা স্বজন প্রীতি বুঝতে না পারি, আমি যখন দায়িত্ব পাবো তাহলে আমি এই স্বজন প্রীতি উঠে গিয়ে কাজ করবো। যাই হোক, আমরা এটা সতর্ক হয়ে যাবো। আর একটা কথা, মিরপুরের মানুষ আমাদের দিকে তাকিয়ে আছে। আবার কি রাহাজানি শুরু হবে? চাঁদাবাজি শুরু হবে? দখলদারি শুরু হবে? ব্যবসা বাণিজ্য দখল করা শুরু হবে? উপজেলা ইউনো অফিসকে আবার বিএনপির অফিস হবে? থানা কি বিএনপির অফিসে পরিণত হবে? এই যে মানুষের মনে অনেক প্রশ্ন, এই পরীক্ষায় আমাদের তুলনামূলকভাবে আমাদের ইউনিয়ন নেতৃবৃন্দ অনেকটা স্বচ্ছ, যা বলি সকলেই সেটা শুনে।
আজকে থানা পৌর বিএনপিতে আমরা যেভাবে গঠন করলাম, কিন্তু আমরা তো ওয়ার্ড কমিটিটা গঠন করতে পারিনি। এটা হয়তো আমাদের ভালোর জন্য এটা অপেক্ষা করছে। এখানে অনেকের বিরুদ্ধে অভিযোগ আছে, আমি কারোর নাম বলবো না। সেই লোকগুলো যদি আসে, আমরা মিরপুর পৌরসভার মানুষকে কোনোভাবেই বোঝাতে সক্ষম হব না যে আমরা মুখে যা বলেছি আমরা বাস্তবে সেটা করছি। চাঁদাবাজদের সাথে জড়িত অনেকেই আছেন, তারা হয় ওয়ার্ড কমিটি অথবা পৌর কমিটির দায়িত্বে আসার জন্য বিভিন্ন ধরনের লবিং তারা করে যাচ্ছে, প্রভাব বিস্তার তারা করছে। আর বিশেষ করে এই মিরপুরের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মাদক। এই মাদক আমাদের মিরপুরের আমাদের ছাত্র তরুণ যুবকদেরকে ধ্বংস করে ফেলেছে। অনেকে মাদকের ব্যবসা করে, অনেকে মাদক সেবন। আমরা যাদের চিনি, আপনাদের সকলকে দুই হাত ধরে আপনাদের পায়ে হাত দিয়ে আমি অনুরোধ করবো, নেতৃত্বে যারা আছেন চোখ বন্ধ করে এইগুলো নাম লিখে লাল কালি দিয়ে নামটা কেটে যান। যদি আপনারা যারা মদ্যপান করেন, একজন থাকতে পারে, পাঁচজন থাকতে পারে, এই লোকগুলোকে যতক্ষণ পর্যন্ত তার অভ্যাসের পরিবর্তন না হবে আমরা কিছুর জন্য অবজার্ভ করবো। তাদের এই আচার আচরণ এটা পরিত্যাগ করছে, নিশ্চয়ই তাদের যোগ্যতা অনুযায়ী দলে আমরা পুনর্বাসিত করবো, তাদের সম্মানিত করবো। যতক্ষণ পর্যন্ত তাদের পরিবর্তন না হবে, যতক্ষণ পর্যন্ত মাদক ব্যবসায়ী ব্যবসা ছেড়ে দিয়ে আমাদের কাতারে পড়ছে, আমাদের দলের নেতা কর্মীদের আস্থা অর্জন করতে না পারে, তাকে আর কোনোভাবে কোনো কমিটিতে জায়গা দেওয়ার প্রশ্নই আসে না। যারা মাদক সেবন করে, ফেন্সিডিল থেকে বলে এখন মেলা রকম নাম টাম হয়েছে, অত জানেও না। এই সবগুলো থেকেই সবাইকে বিরত রাখতে হবে। কেউ যদি নেতৃত্বে আসতে চায় অবশ্যই এগুলোকে পরিত্যাগ করে তাকে স্বচ্ছ চরিত্রের অধিকারী হয়ে এখানে আসতে হবে। আর একটা কথা, কোনোভাবেই যেন চাঁদাবাজির নাম না আসে। অনেকের বিরুদ্ধে আছে অস্ত্র নিয়ে ঘোরাফেরা করে, কারোর কারোর অস্ত্র কেউ কেউ দেখেছে, খোদার কসম লাগে অস্ত্রগুলো সে আমার ভাই হোক আর আমার ভাতিজা হোক আর আমার ভাগ্নে হোক, এগুলো দয়া করে এই থেকে বিরত রাখেন। অস্ত্রগুলো হয় জমা দিয়ে দেন, তাই বিক্রি করে দেন, যাই করেন করেন, নিজের কাছে যেন অস্ত্র আর কোথাও কেউ যেন না দেখে যে অমুকের কাছে অস্ত্র দেখা গেছে। আর আপনারা কেউই অস্ত্রধারী সন্ত্রাসীদের সাথে সম্পর্ক রাখবেন না। অনেকেই অস্ত্রধারী সন্ত্রাসীদের সাথে করে ব্যবসা বাণিজ্য দখল করতে চায়, হাটঘাট দখল করতে চায়, এগুলো থেকে দয়া করে আপনারা বিরত থাকবেন। আমরা যতক্ষণ পর্যন্ত এই কাজগুলো প্রতিষ্ঠিত করতে না পারবো, মানুষের আস্থা অর্জন করতে পারবো না। আমাদের পঞ্জিত জনগণ, জনগণ তো আমার আপনার কিনা না। জনগণ আমাদের কাজ দেখে, আমাদের আচার আচরণ ব্যবহার দেখে, কিন্তু ইতিমধ্যেই থানা বিএনপির নেতৃত্ব পরিবর্তনের মানুষটা কিছুটা আশান্বিত হয়েছে। এটাকে আমরা ধ্বংস করতে চাই না। আর পৌরসভা আমরা শুরু করছি, শুরুতেই যদি মানুষ বুঝতে পারে যে আমরা এইগুলোকে পরিত্যাগ করছি এবং এখনো রাষ্ট্রীয় ক্ষমতায় আসেনি, রাষ্ট্রীয় ক্ষমতার দ্বার প্রান্তে আল্লাহ যতদিন ভাগ্যে রাখতে সেদিনই হবে, যে এই মুহূর্তে অন্তত মানুষের আস্থা অর্জন আমরা করতে চাই। আর আপনারা নির্বাচন করছেন, আমি খুব একটা আশাবাদী না। কারণ লন্ডনে আমাদের প্রিয় নেতা তারেক রহমানের সাথে ইউনূস সাহেবের যে দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে, তার ঘোষণার মধ্যে কিন্তু ফাঁক আছে। তারেক রহমান সাহেব প্রস্তাব দিলেন ফেব্রুয়ারি মাসে নির্বাচনের জন্য, উনি মেনে নিলেন। তবে উনি কিন্তু রাখলেন, কিন্তু বড় ধরনের সংস্কার যদি সম্পন্ন হয় তাহলে ফেব্রুয়ারিতে হবে, না হলে এপ্রিলে হবে, উনি কিন্তু রেখেছেন। আর আমি মনে করি উনি এপ্রিলেও ইলেকশন দেবেন। একটা দেশে বিদেশে অনেক ধরনের ষড়যন্ত্র চক্রান্ত আছে, যদিও বিএনপি চাপে রেখেছে, তাকে চাপের মধ্যে রেখেই নির্বাচন নেওয়ার জন্য বিএনপি চেষ্টা করছে। এখন এই ষড়যন্ত্রের মধ্যে কি হবে, জামাত ইসলামী, এনসিপি, ওই ছাত্ররা, এরাও অত্যন্ত ষড়যন্ত্র, তাদের এক একটা মুখরোচক কথা এক এক রকম আসছে। ইউনূস সাহেব সেই ষড়যন্ত্রের মধ্যে আছে।
আর এইটার রেফারি হিসাবে অবজার্ভ করছে সেনাবাহিনী। কাজেই এই যে বিভিন্ন বাহিনীর বিভিন্ন গ্রুপের খেলার মধ্যে আমরা আছি, এখন আর সবকিছু নির্ভর করে আল্লাহ তাআলার মেহেরবানির উপরে। আল্লাহ তাআলা যা সিদ্ধান্ত নেবেন সেভাবে হবে। আমাদের সবকিছুর জন্য প্রস্তুত থাকতে হবে। আর সবথেকে বড় কথা হলো, যে অবস্থায় আসুক না কেন আমাদেরকে মোকাবেলা করতে হবে। আমরা 28 অক্টোবর যেমন আমরা মোকাবেলা করেছি, আমরা 111 ওই ফখরুদ্দিন মঈনুদ্দিনের 111 আমরা সারা বাংলাদেশে বিএনপি কে ক্রাশ করেছে তারা। তারপরে আমরা টিকে আছি ইনশাল্লাহ। এই দল জিয়াউর রহমানের দল। জিয়াউর রহমান নামটার প্রতি আল্লাহ তাআলার রহমত আছে, খালেদা জিয়ার উপর আল্লাহ তাআলার রহমত আছে, বিএনপি নামটার প্রতি আল্লাহর রহমত। তাহলে বিএনপি অনেক আগে নিশ্চিহ্ন হয়ে যেত, এখনো আছে। আগামী দিনে যে পরিবেশ পরিস্থিতি আসুক, আমরা আল্লাহর রহমতে ঐক্যবদ্ধভাবে আমরা থাকবো। যে কথাটি আমি সবসময় বলেছি, আমি না আমরা, আমাদের পরিচয় আমরা বিএনপি পরিবারের সদস্য। কাজেই যখনই আমি বা আমার মধ্যে কোনো নেতা, আমি মনে করি সমস্ত ক্ষমতা আমার, আমি যা বলবো তাই হবে, আমিত্ব, এই অহংকার আল্লাহ তাআলা ক্ষমা করে। যার মধ্যে আমিত্ব আসবে তার পতন ঘনায় আসবে। আমাদের কোনো নেতা কর্মীর মধ্যে যেন যে আমি যা করবো তাই হবে, এই মনোভাবটা যেন না আসে। আমরা আমাদের নেতা কর্মীদের সুখে দুঃখে তাদের পাশে থাকবো, তাদের কথা শুনবো, যে কাজটি করবো সকলের সাথে পরামর্শ করে করবো। আপনারা ওয়ার্ড কমিটি, আমাদের সভাপতি সাহেব, সাধারণ সম্পাদক সাথে খোলাখুলি আলাপ করে যার যার যেখানে যে সমস্যাগুলো আছে, আর আমি যেগুলো দিকপাত করলাম, যে মুখ দেখে কাউকে বানাবেন না, সভাপতি সাধারণ সম্পাদক অন্যান্য ওয়ার্ডে কাউকে বানাবেন না। যার যোগ্যতা থাকলেও যার এই ধরনের দোষ ত্রুটি আছে তাকে বলবেন যে তুমি আগে নিজে পরিষ্কার পরিচ্ছন্ন হও, তারপর তোমার জন্য জায়গা হবে, ইনশাল্লাহ সবার জন্য জায়গা হবে। তো আমি ওই এখানে একটা কথা, মির্জা এখানে যে সভাপতির সাথে প্রতিদ্বন্দ্ব করতে চেয়েছিল, আমি তাকে আশ্বস্ত করছিলাম তাকে ইনশাল্লাহ রাজনীতি করতে চাইলে রাজনীতির সুযোগ তাকে দেওয়া হবে ইনশাল্লাহ। আমাদের আজাদ, আপনারা বাস্তব কথা, আমি একটা বাস্তব কথা বলি। আজাদ 15ই জুন পর্যন্ত আজাদ নির্বাচিত হওয়ার দ্বার প্রান্তে ছিল। একটা রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করতে ভুল হওয়ার কারণে ইচ্ছা ছিল সে যে কথাটি বলবে, আল্লাহ তাআলা তার ভাগ্য রাখেনি, তাই তার মুখ থেকে তার জবানটা বের হয়নি। যার কারণে রাজনৈতিক সিদ্ধান্ত সঠিক সময়ে গ্রহণ না করতে পেরে তার প্রাপ্য তার হাতছাড়া হয়ে গেছে। যাই হোক, তারপরে প্রার্থী উনি যখন বুঝতে পারলেন যে তার হাতছাড়া হয়ে গেছে, তখন সে অনুতপ্ত হয়ে তখন এটাকে আবার সংশোধন করার চেষ্টা করে, কিন্তু সেটা হয়নি। তখন সেই মুহূর্তে আমার পরামর্শ চাইলো যে আমি কি করবো। আমি বললাম, তুমি যদি মনে করো নিশ্চিত তুমি বিজয় লাভ করবা, তাহলে নির্বাচন করো, আর যদি না হয় রাজনীতি করো। রাজনীতি অভিমান করে দূরে সরে গেলে তোমাকে কিন্তু কেউ ডাকবে না। মানুষ মরে গেলে 1 দিন 2 দিন 5 দিন খানা খাওয়া পর্যন্ত বাপ ছেলে মেয়ে আত্মীয় স্বজনের খোঁজ রাখে। এই খানা খাওয়া হয়ে যায় পরে আর কিন্তু আর বাপেরও খোঁজ থাকে না, মারও খোঁজ থাকে না, ও ভাইয়েরও খোঁজ থাকে না। তো শেখ সাহেবের মতো বঙ্গবন্ধু যেখানে আমরা আছি সেখানে 14ই আগস্ট মধ্যরাত পর্যন্ত লাখো লাখো মানুষ বঙ্গবন্ধুর পাশে। সেই 15ই আগস্ট তাহাজ্জুদের নামাজের পর যখন কাঁটায় পড়ে গেল, খোদার কসম একটা লোক তো আর 32 নম্বরের ধানমন্ডির সিঁড়ির তলে পড়ে থাকলো, আর কাউকে খুঁজে পাওয়া গেল না। কাজেই এই যে অবস্থা, এখানে আমাদের এটা মনে রাখতে হবে, ক্ষমতা চিরস্থায়ী না। আর অহংকার করলে বা অভিমান করে রাজনীতিতে কোনো জায়গা না, কেউ কাউকে ডাকবে না। কাজে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। রাজনীতি সবাইকে নিয়ে আমরা করতে চাই, কাউকে বাদ দিতে চাই না। আমাদের হাতে করা এইসব ছেলে যারা আজকে নেতৃত্বে আছে, সব আমাদের হাতে করা, সবাইকে আমরা সুযোগ দিতে চাই। ভুলভ্রান্তি থাকলে সেটা সংশোধন করে আমরা সবাই, কোনো বিভাজন না, কোনো গ্রুপিং না, গ্রুপিং এর অস্তিত্ব আমরা স্বীকার করবো না। যে গ্রুপ নিয়ে আসতে চাবো গ্রুপ ত্যাগ করি আমাদের সাথে, আমরা একসাথে মিলেমিশে আমরা থাকবো ইনশাল্লাহ। তো যাই হোক, আমি বক্তব্য দীর্ঘায়িত না করে পৌরসভার নবনির্বাচিত নেতৃবৃন্দকে আমি অভিনন্দন জানাই, স্বাগত জানাই এবং আশা করব তাদের সুযোগ্য নেতৃত্বে